বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানান। আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন, সেটা একটু আমাদের একটু বলবেন যে এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটোখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ঝাঁপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করে বলেন আমি সমন্বয় কুমুক। হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, কিন্তু এগুলিও কিন্তু আমরা এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন, সেটা একটু আমাদের একটু বলবেন। আমি কিন্তু এনসিপিকে 8-10টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গায়, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু, এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি, এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে জায়গা থেকে বাংলাদেশের এখনো সফল বুক করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন। আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে খুনটা করা হয়েছিল? যে এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোরও অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোতে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছিল? আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারীর প্রতিটি কথা আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে। কারণ একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ কেমন পরিচালনা করছেন? ইউনূস স্যার চেষ্টা করছেন, তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরেই ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে পাটোয়ারী, আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন, মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে? দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম।
আমরা যখন ঐক্যমতের কমিশনগুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে ফরেন অ্যাকাউন্টেবিলিটি যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশের অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে, ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না। বরঞ্চ বলা হয়ে থাকে, উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। কিন্তু জনাব পাটোয়ারি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন, ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা? এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএন কে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তার এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই। আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই। যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিংহ থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। তো ময়মনসিংহ এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেককে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের সিস্টেমেটিক, আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশন গুলো থাকতো আমরা তখন তাদেরকে আস্ক করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনাতে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না। কোনো ব্যক্তির জন্য কোনো পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমরা কোনো প্রক্রিয়াতে যেতে চাই না। জনাব পাটোয়ারি, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না, পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না, সেই জন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন, সেটা একটু আমাদেরকে একটু বলবেন। আপনাদের কোনো কোনো নেতৃবৃন্দ মনে করতেছেন যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন। এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই, 1 নাম্বার। 2 নাম্বার জায়গাটা হলো তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, না আপনারা ইউনূস স্যার তো ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, হ্যাঁ আমরা এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলমকে এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনূস স্যারকে নিয়ে আসবো, এটা উনি বলেন নাই। তো পিপলস উইলতে এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউর নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানের রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন যদি 5 বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হইতো, তাই তো?
না না না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, না, কিন্তু আমরা যখন আপনারা তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকলে না, সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না। সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে তিনি আরো থাকুক, তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক। যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছে, এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10-15 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন, মাহাদি ভাই প্রধানমন্ত্রী হোক, যে কেউ প্রধানমন্ত্রী হোক, নো প্রবলেম। কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো কেউ হোক, ডক্টর ইউনূসের মতন কেউ হোক, বা যে কোনো মানুষ এসে, যে আমাদের এখানে সেই রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই। কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, আর নট দ্যাট তারুণ্য, নট দ্যাট না, নট দ্যাট না, এটা ইন্টারেস্টিং না, যাই হোক, না ভাই, আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসুন, সেই রেসে আসুন, কিন্তু সেই সুযোগটা সেটা ভোটে হলে ভালো তো না। সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে, আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রীও হবেন, এরকমই বলে মানুষ ধরে নেয়। কিন্তু এই জন্য মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, অথবা আগেও যারা বলতো, সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা একবারও এলাকা বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে, তাকে দুর্নীতির যায় যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির কোনো এই পর্যন্ত বিচার হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা শুনবো। আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি। প্রথম যেটি আমার একটু জানতে হবে, কিন্তু বেশ কিছু জায়গায় যেমন ধরেন বাটা শোরুম, কেএফসি, ইউনিমার্টে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর ও লুটপাট। আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো, কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে, সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া। প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম দিকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি, সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি, নাসিরুদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপার উৎসাহ। এইটা আসলে কেমন, মানে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন, এইটা থেকে আমরা আসলে কীভাবে মুক্ত হব? আমার সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে, তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই। এই আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই জায়গায় আমরা আসি কিনা। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল, আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে, কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করব কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে, এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো, এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে, এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে
যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে, আদালত আছে, এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে। আপনাদের মানে যেটাকে বলা হচ্ছে যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে আমাদের সামনে আসবেন, আমরা একটা জমজমাট একটা নির্বাচন দেখবো, একটা ওনারা ভোটের কিন্তু উৎসব দেখবো, 30 জন প্রার্থী- যেটা 17 বছর ধরে সম্ভব হয় নাই। জি, 30 জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন, এই জন্য কংগ্রেচুলেশন। না, আমি এটা ক্লিয়ার করি, এটা আপনারা পত্রিকা মারফত জেনেছেন, কিন্তু আমরা এটা এখনো দলীয়ভাবে ঘোষণা দিই। ওকে, আপনারা নিশ্চয়ই দলীয়ভাবে ঘোষণা দিবেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ডক্টর নিবন্ধনের পরে ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। আপনাদের অনেক 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 ইনশাআল্লাহ, আমরা অনেক প্রাণবন্ত একটি আলোচনা শুনলাম। আমরা দর্শকদের কাছে বিদায় নিতে চাই। ধন্যবাদ সকলকে। হ্যাঁ।